জয় মহাকাল। আপনার শ্রীচরণ কমলে অসংখ্য কোটি প্রণাম। আপনি অনুগ্রহপূর্বক আমার প্রণাম গ্রহণ করুন। জয় মহাকাল। আমরা আপনার ভিডিও দেখছিলাম, সেখানে একটা লেকচার শিটে দেখলাম একজন কমেন্ট করেছেন যে আপনি ইসকন কেন ছাড়লেন, এই নিয়ে কিছু বলুন। তো আপনি কি অনুগ্রহ করে আমাদের আজকে এই বিষয়ে কিছু বলবেন? এটা তো একটা সাম্প্রদায়িক প্রশ্ন হচ্ছে এবং একসঙ্গে আমার ব্যক্তিগত প্রশ্ন উত্তর পর্ব, জীবনের একটা বিশেষ অধ্যায়। এটাকে এক বাক্যে বলা ব্যভিচারের সমান হবে, কোনো প্রতিষ্ঠানকে আঘাত করা হবে। আমি বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থেকেছি সাধন জীবনের সময়, ব্রহ্মচারীর সময় এবং ব্রহ্মচর্যের পূর্বকালীন সময়, গৃহত্যাগের পরপরই, গৃহত্যাগের পূর্বেও বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম। সেজন্য আমার প্রত্যেকটি সম্প্রদায়ের ভেতরে মনে হয়েছে যে প্রত্যেকটি মত পথ কিছু না কিছু সত্য আছে। এখন রামকৃষ্ণ মিশনে সত্য আছে, ইসকন প্রতিষ্ঠানে সত্য নেই, এটা হয় না। সত্য সেখানেও আছে। ইসকন মানে গৌড়ীয় সাম্প্রদায়িক মতবাদ, গৌড়ীয় বৈষ্ণব। পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন যেমন পুরী সম্প্রদায়ের, 10 নামী সন্ন্যাসী সম্প্রদায়, কিন্তু প্রতিষ্ঠাতা এবং আচার্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, আর প্রতিষ্ঠাতা কিন্তু স্বামী বিবেকানন্দ। কিন্তু যদি সাম্প্রদায়িকভাবে দেখা হয় তাহলে 10 নামী সন্ন্যাসী অর্থাৎ আদি শঙ্করাচার্য, ভগবান শঙ্করাচার্য কি সম্প্রদায়। তো গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় যেমন চৈতন্যদেব ভারতী, কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন, তিনি ভারতী নামাজ ছিলেন, অর্থাৎ শঙ্করাচার্য পন্থী ছিলেন। সন্ন্যাসটা কিন্তু সেই পরম্পরায় নিয়েছেন। আর মাধবাচার্য থেকে নিচ্ছেন মন্ত্র দীক্ষা, ওই সম্প্রদায় থেকে। ওনার গুরু ছিলেন, দীক্ষা মন্ত্র দাতা ছিলেন ঈশ্বরপুরে। তাই তো এটা অনেক মহাপুরুষের জীবনীতে এটা হয়েছে। তো এখন সাম্প্রদায়িক মতবাদের ভেতরে যে সত্য নেই এটা বলা যায় না। এই জন্যে ভগবান বুদ্ধের দর্শনে নাস্তিকতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, আস্তিকতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই যে রহস্য, সাধন রহস্য এবং কর্ম রহস্য, এক অদ্ভুত বেড়াজাল, অদ্ভুত মায়াজাল, আবার অদ্ভুত এক রহস্য, আবার অদ্ভুত এক অমৃত তত্ত্ব, যা একমাত্র সাধকের কাছে পরিষ্কার হতে পারে, যোগীর কাছে পরিষ্কার হতে পারে, ভক্তের কাছে, উৎকৃষ্ট ভক্তের কাছে পরিষ্কার হতে পারে। এই জন্যে এই প্রশ্নের সাপেক্ষে যদি আমি এখন উত্তর বা জবাব দিই তাহলে হয়তো কারো প্রাণে আঘাত লাগবে, কিন্তু কারো প্রাণে আঘাত করাটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু আমার সাধন জীবনের প্রাথমিক পর্যায়ের কথা, এটা ব্রহ্মচর্যের সময়ের কথা। তখন আমি সবে গৃহত্যাগ করেছি। তো গৃহত্যাগের পরে বিভিন্ন জায়গায় চলমান জীবন আমার। তখন আমি স্থিত হতে পারিনি। ভারত সেবাশ্রম থেকে শুরু করে আরও অন্যান্য মঠ মিশন আছে, সেগুলো আমি পরে বলছি, কিন্তু প্রশ্নের সাপেক্ষে প্রশ্নোত্তর পর্ব। তো এই জন্য আমি বলবো যে ইসকন প্রতিষ্ঠানের ভেতরে বা গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভেতরে সত্য আছে। কোনো মহাত্মা যে তার ভেতরে জন্ম নেয়নি এটা আবার হয় না। কোথাও না কোথাও কোনো মহাত্মা তাদের ভেতরে আছে, আবার সবাই সেরকম হতে পারছে না। এটা বিভিন্ন সম্প্রদায়ের ভেতরে এই একই পদ্ধতিই চলছে। আমার মতপথের ভেতরে যে সবই ধোয়া তুলসীর পাতা এটা বলা যায় না, ভালো মন্দ নিয়েই চলছে। কিন্তু যখন কোনো প্রাতিষ্ঠানিকভাবে সম্প্রদায়ের ভেতরে কোনো মন্দটা ঘটে যায় তখন সেটা ভীষণভাবে আলোকপাত করায়। এটা সোসাইটির একটা ধর্ম, সামাজিকতার একটা বিশেষ প্রেক্ষাপট, এটা খুব স্বাভাবিক হয়, তাই না? ভালোটার থেকে মন্দটা বেশি ছড়াতে থাকে বলে মনে হয় সামাজিক প্রেক্ষাপট, কারণ প্রায় ম্যাক্সিমাম মানুষ প্রবৃত্তিমুখী, সমাজটাও খানিকটা প্রবৃত্তিমুখী, যে কারণে মন্দটা বেশি প্রচারিত হয়। কিন্তু আজকে এই মন্দের প্রচারের সাপেক্ষে আমি প্রচার করছি বা সম্প্রচার করছি বা আঘাত করছি এটা নয়। যিনি এটা করেছিলেন ওই প্রতিষ্ঠানে থেকে, আমি তার বিপক্ষে নয়। কোনো প্রাতিষ্ঠানিক যে আচার আচরণ বিধি নিয়ম কানুন থাকে সেটা যখন লঙ্ঘিত হয়
তখন সেটা একটা সমালোচনার জায়গায় গিয়ে দাঁড়ায়। আমি সেই প্রেক্ষাপট থেকে কিছু কথা বলছি, কারো প্রাণে, কোনো প্রতিষ্ঠানের প্রাণে আঘাত করে নয়। কিন্তু আমি জীবদ্দশাতে যদি এখন সেটা কমপ্লিটলি পরিষ্কার রূপে খুলে বলি, তাহলে ভীষণ সেটা সংঘর্ষের জায়গায় যেতে পারে। আমার বাল্য জীবনের, কৈশোর জীবনের, যৌবনের পূর্ণ সেই জোয়ারের সময়, যে সময় আনন্দ, মজা করবার সময়, যে সময় কোনো পাপ বোধ আমাদের ভেতরে কাজ করে না, তখন আমি পৃথিবীর অনেক, ভারতবর্ষের অনেক অতি কঠোর বাস্তব সত্যকে দর্শন করেছি, যেটা মুখে এখন ব্যক্ত করা অনেক কিছুই আছে, ভবিষ্যতে আমি বলবার চেষ্টা করব। সেটা দর্শন করা যেমনি যায় না, বলাও তেমনি যায় না। তো যাই হোক, তখন আমি ইসকনে ঢুকেছি প্রথম রাত্রি। তো তখন সন্ধ্যে 7টা থেকে 8টা এরকম বাজে, মানে আরতি কীর্তন শেষ হয়ে গেছে এরকমই। তখন একটা রুমের ভেতরে বসে আছি, কয়েকজন ভদ্রলোক আমাকে দেখবার জন্য আসলেন। সেখানে আসলে একজন বৃদ্ধ ব্রহ্মচারী ছিলেন, একজন ইনচার্জ ছিলেন, জায়গা অনেক বড়, সুপ্রতিষ্ঠিত মন্দির, সেটা ইসকনের শাখা। যাই হোক, এবং সেখানে যে কমিটিতে যে সমস্ত মানুষ আছেন তারা সবই প্রায় করোড়পতি, লক্ষপতি। তার ভেতরে বেশ বিশিষ্ট ব্যক্তি আমাকে একান্ত বালক এবং পূর্ণ কৈশোর যুবক এরকম একটা সময়কালীন সময়ের আমার রূপ বা আমার জীবনকে দেখে তাদের ভীষণ আনন্দ হচ্ছে। ওরা আমার কাছে এসে বললেন, প্রভু বাড়ি কোথায়? ওরা প্রভু সম্বোধন করে। আমি ঠিক আছে সব কিছু ইন ডিটেল বললাম, পড়াশুনো এটা বললো। তারা খুব খুশি হলেন। তো যাই হোক, একটা পর্যায়ে কথাবার্তা বলার পরে ওরা ভীষণ খুশি। একজন ভদ্রলোক প্রভু, গৃহস্থ, কিন্তু ওখানে প্রতিনিয়ত ওনারা কীর্তন আদির জন্য যাতায়াত করে এবং অনুষ্ঠান আদি করে, ওতপ্রোতভাবে সম্পৃক্ত। তিনি আমাকে এসে বললেন যে আপনি করে বলেছিলেন হয়তো। হ্যাঁ, উনি আপনি করে বলতেন। আমার নাম ধরে বললেন যে প্রভু আপনি এই কাপড়াটা রেখে দিন, আপনি পরবেন। আমি ভীষণ খুশি হলাম। আচ্ছা, সাদা কাপড়া, ধুতি, লম্বা, কারণ উনি গৃহী মানুষ। তো আমি যখন ওই কাপড়টা পরতে যাই তখন দেখি কি যে কাপড়াটা পুরনো কাপড়া, কিছু জায়গায় ছেঁড়া অংশ আছে, ছোট ছোট। আমি বুঝলাম কাপড়টা খানিকটা দামি এবং খুব পুরনো হয়েছে এরকম নয়, ঠিক আছে, কিন্তু ওটা ওনার ব্যবহার্য, অনেকবারই সেটা ব্যবহার করেছেন, তবে ঠিক আছে, নো প্রবলেম। সে যাই হোক, বেশ ভালোই চলছে। যখন ভোর হলো তখন ওখানে 3:30 থেকে 4টের ভেতরে উঠে পড়তে হতো। তো আমি উঠে পড়লাম। বেশ টয়লেট আদি হলো। 2জন কাজের লোক চলে এলো, 2 থেকে 3 জন। আমি তাদের নাম বলছি না, তাদের সঙ্গে আজও আমার এখন সম্পৃক্ততা আছে। তারা আমাকে ভীষণ ভালোবাসে, তারা ইসকন প্রতিষ্ঠানেরই দীক্ষিত। তাদের মাতাজি, প্রভু, অনেক ফ্যামিলি যারা আমাকে অনেক দিন তারা অন্ন দিয়েছে এবং ভীষণ ভালোবেসেছে। তাদের কাছ থেকে যতটা ভালোবাসা পেয়েছি এর ঋণ আমি হয়তো শোধাতে পারবো না। যাক, সেটা তারা গৃহে থাকে। আমার সাথে অন্য হৃদ্যতার সম্পর্ক আজও আছে, তখন ছিল। তো দেখি 2জন গৃহী মানুষ, 2 থেকে 3 জন, তো তারা এসে কাজ করতে শুরু করলেন। ঘাস বাছাই করছেন, মানে ঘাস তুলে ফেলছেন। এগুলো আমি জীবনে ওই প্রথম দেখছি। তো যাই হোক, তো আমার হাতে একজন বললেন, প্রভু আসুন। তো আমাকে ধরিয়ে দিলেন একটা কাস্তে, অর্থাৎ কাঁচি, ঠিক আছে, আর যেটা দিয়ে ঘাস উঠাতে হয় একটা যন্ত্র আছে। তো ওটা আমি কন্টিনিউ করছিলাম। 1 ঘন্টা কন্টিনিউ ওটা করেছি। করার পরে মনে হচ্ছে যে একটু দাঁড়াই। যখন দাঁড়াতে গেলাম দেখে কি আমি আর উঁচু হতে পারছি না, আমার হাঁটুটা লেগে গেছে, হাঁটুর পেছনে ফোল্ড হয়ে আছে, তো ওটা আর আনফোল্ড হচ্ছে না, ঠিক আছে। আমি কি হলো রে, এটা কি হলো? আমার তো শরীরে কোনো রোগ ব্যাধি নেই, আমি পূর্ণ সুস্থ যুবক। তো উঠতে গিয়ে দেখি কি যে হচ্ছে না। ব্যাপার কি হলো? তারপর এবার ওদের সঙ্গে আমি বলতেও পারছি না, ওরা সবাই দাঁড়িয়েছে, আমি দাঁড়াতে পারছি না, বসতেও পারছি না, দাঁড়াতেও পারছি না, এক অদ্ভুত ব্যাপার। তখন আস্তে আস্তে আমি চিন্তা করলাম এটা কাউকে জানানো যাবে না, ব্যাপারটা কি হচ্ছে, এতটা কষ্ট হচ্ছে আমার,
এটা যদি তারা বুঝে ফেলে যে আমি এখানে সেবা কাজে এসে আমার কষ্ট হয়ে যাচ্ছে, তারা কি ভাববে? তারাও সেবা করছে, বয়স্ক মানুষ, মধ্যবয়স্ক, কেউ অল্প বয়স্ক। তো আমি আস্তে আস্তে উঠেছিলাম, অনেকক্ষণ 5 থেকে 10 মিনিট সময় লেগেছিল ওই আনফোল্ড করতে, ঠিক আছে? তো উঠে দাঁড়ালাম, তারপরে আমার মস্তিষ্কে প্রশ্ন আসলো, আচ্ছা জীবন তাহলে এটা শুরু হচ্ছে। ঠিক আছে, ওকে, চলো। এইভাবে ওই প্রথম দিনের যেভাবে ক্রিয়াকর্ম শুরু হয়েছিল, সেবাকর্ম, আমি প্রায় পৌনে 1 বছর থেকে 1 বছর সময়কালীন সেখানে কাটিয়েছিলাম। এই পূর্ণ সময়টা প্রথম দিনের যেভাবে সেবা কাজ আমাকে ওই 5টা 5:30টার সময় থেকে যেটা শুরু হয়েছিল সন্ধ্যে 4:30 পর্যন্ত, মানে বিকেল 4:30 5টা, এটা আমার যতদিন আমি ছিলাম আমাকে করতে হয়েছিল, ঠিক আছে? বিরাম আমি পাইনি, সেটা নিয়ে আমার দুঃখ নয়। আশ্রম মঠে থেকে ব্রহ্মচর্য এবং সাধন প্রক্রিয়ার ভেতরে যেতে গেলে তাকে অনেক কিছু সেবাকর্ম করতে হয়, এটা খুব স্বাভাবিক নিয়ম, এখানে কোনো বিরোধ চলে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে আমি এই দীর্ঘ 1 বছরের ভেতরে বিশেষ যিনি ইনচার্জে ছিলেন তার কাছ থেকে বিশেষ কোনো সহানুভূতি পাইনি। ভগবানের প্রসাদ হতো, সবাই মিলে তখন প্রসাদ পেতাম 3 বেলা। এটাই ছিল ওখানকার আমার জীবনযাত্রা। তিলক আদি সেবা, জপ করা, এবং একটা সময় অনেক প্রভু সেখানকার তারা অ্যাপিল করলেন। আমার সময় যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, আমি নাম বলছি না, সেই মহারাষ্ট্রী, তিনি আমেরিকার একসময় চতুর্থ ধনী ছিলেন, যিনি সব কিছু পরিত্যাগ করে ইসকন প্রতিষ্ঠাতার হাত ধরে ভারতবর্ষে এসেছিলেন, ঠিক আছে? তো সবাই বললেন প্রভু ওনার কাছ থেকে দীক্ষা নিতে হবে। আমি বললাম নো, আমি দীক্ষা নিতে পারি না। উনি আমেরিকা থেকে ল্যান্ড করেছেন, এসছেন সবে, এসে আশ্রম মন্দিরে প্রবেশ করেছেন, হাজারো মানুষের ভিড়, সবাই প্রণাম করতে যাচ্ছেন। আমার থেকে 15 থেকে 20 হাত ডিস্ট্যান্সে উনি দাঁড়িয়ে আছেন। ওনার অনেক বড় বড় বিজ্ঞ শিষ্য, ওনারা আমাকে বলছেন, আমাকে ভালোবাসতেন, প্রভু চলুন মহারাজকে প্রণাম করবেন, গুরুদেবকে। আমি বললাম না, আমি তাকে প্রণাম করতে পারি না। কেন? আসলে তখন আমার একটা গোঁড়ামো ছিল, তখন আমার হৃদয়ের ভিতরে এক আগুন জ্বলছে প্রকৃত অন্ধকারকে বিনাশ করবার জন্যে। অর্থাৎ সেই পরমপিতা, আমার সবথেকে কাছের প্রেমিক, তিনি কোথায়? সে অদৃশ্য এক বস্তু, যার জন্য আমি বেরিয়ে এসেছি ঘর ছেড়ে, সব কিছু ছেড়ে, তিনি কোথায়? তাকে তখন আমার চোখের সামনে আমি খুঁজছি, আর কিছু আমি তখন দেখতে চাইছি না, পছন্দ হচ্ছে না। যারা সামনে পড়ছে তাদেরকে দেখলে আমি বুঝতে পারছি ইনি আমার নন, ইনি আমার, এটা আমি তখন বুঝতে পারি। এটা এক নিষ্পাপ মন থেকে বোঝা যায়। এই জন্যে আমি হিংসাত্মক দৃষ্টি থেকে বা অশ্রদ্ধার মানসিকতা থেকে এটা বলিনি যে আই ক্যান নট বাউ অ্যাট হিজ ফিট। আমিও তখন বলেছিলাম যে আমি তাকে প্রণাম করতে পারি না তার চরণ, এটা আমি বলেছিলাম। তখন উনি একটু বিস্মিত হলেন। তো সে প্রভুটি তারপরও আমার সাথে ভালো সম্পর্ক রেখেছিলেন, ওনার গুরু মহারাজ সম্পর্কে এটা বলার পরেও। তারপরে উনি জিজ্ঞাসা করলেন কেন? আমি বললাম তিনি আমার গুরু নন প্রভু, ইনি আমার গুরু নন। তো যাই হোক, তারা এটা মেনে নিয়েছিল, চেষ্টা করেছিল দীক্ষা দেওয়ার জন্য ওখানকার। কিন্তু আমি ব্রহ্মচর্যের যা কিছু নিয়ম কানুন আদি ওখানে থেকে সব কিছুই কমপ্লিট করতাম, সেবা আদি থেকে শুরু করে। ঠিক চলছে বেশ কয়েক মাস পরে মানে আমাদের মাটির কাটতে হতো। সমস্ত প্রায় 10 বিঘা মতো জমি, 5 থেকে 10 বিঘা জমি ফিল্ড, সেটা সবজি চাষ করতে হতো, ধানের চাষ, বিভিন্ন রকমের কিছু। সেটা বেশ পাথরের মতো শুকনো মাটি, সেটা কোদাল দিয়ে এরকম কুপিয়েছি, বিঘাকে বিঘা মাঠ, ঠিক আছে? ঘাম বেরিয়ে যাচ্ছে, আর তবু কম্পিটিশান করছে। আমার পাশে আরেকজন কুপিয়ে যাচ্ছে, তা বলছে, আমি বললাম প্রভু দেখি কে আগে পৌঁছাতে পারে কুপিয়ে ওই লাস্ট অন্তিম পর্যন্ত। তো তারা ইসকনের দীক্ষিত, তারা আমাকে ভালোবেসে, তো আমি একটা সময় তাদের সাথে, তারা খুব কর্মঠ, কিন্তু তাদের সাথে আমি কম্পিটিশান করছি, কতটুকু ভালোবাসা ছিল, আমার কোনো ঘৃণাবোধ ছিল না সাম্প্রদায়িকভাবে। তো তাদেরকে আমি সবসময় আনন্দ দিতাম, তখন আমি খুব রসিকতা করতাম। তো যাই হোক, প্রসঙ্গত তখন আমাকে চেষ্টা করেছিল দীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি সেটা কোনো ক্রমে রাজি হচ্ছিলাম না।
কিন্তু রাজি রাজি না এরকম একটা অবস্থায়। তো যিনি ইনচার্জ ছিলেন তিনি আমার দিকে বেশ দৃষ্টি রাখতেন এবং ওনার সঙ্গে ওনার একজন দূত ছিলেন, তিনি গৃহী, দিনে আসতেন, সন্ধ্যা রাত্রিতে চলে যেতেন, আবার সকালে চলে আসতেন। এবার ওনার সঙ্গে থেকে যাবতীয় আশ্রম বা মন্দিরের যে কোনো যা কিছু ঘটছে সেটা উনি সিক্রেটলি ওনার সাথে আলোচনা করতেন, মানে সমালোচনার দৃষ্টিতে সেটা বলতেন। ওনার বিরুদ্ধে ওখানে যে সমস্ত ইসকনের প্রভুরা ছিলেন তারা ওই দূত, মানে যিনি চামচাগিরি করেন, যেটা গেও ভাষায় বলে, তার সম্পর্কে অনেকে বিরোধ করতেন। এটা আমরা শুনেছি, আমিও শুনেছি। তো আমি তখন ভাবতাম কেন এদের নিজেদের ভেতরে কেন এই বিরোধটা হচ্ছে, একই তো গুরু ভাই। তো যাই হোক, বলতেন যে ও ইনচার্জের ও চামচাগিরি করে, ইনচার্জের চামচাগিরি করে, যা ঘটছে না তাও ঘটিয়ে দেয়, তাও বলে দেয়, হ্যাঁ, বানিয়ে বানিয়ে বলে, আমাদের বিরুদ্ধে যা কিছু করে এরকম কিছু একটা করে। তো যাই হোক, যারা ছিলেন তারা বেতনভুক্ত কর্মচারী ছিলেন, মানে সেবায়িত কর্মী, ওখানকার দীক্ষিত প্রভু। তো তখন যাই হোক, বেশ আমাদের আনন্দে চলছে। আর আমার তখন কিছু রবীন্দ্রসঙ্গীত তোলা ছিল, আমি নিজে নিজে তুলেছিলাম। ফোক সং করতাম, লালন সাইজির যে সমস্ত বিভিন্ন ধরনের যে সমস্ত ফোক সং আছে সেগুলো গাইতাম। তারপরে বিশেষ করে স্বামী বিবেকানন্দের ফিলোসফিটা আমাদের হৃদয়ের ভিতরে গাঁথা ছিল, পড়াশুনো টুকটাক ছিল। তখন বিবেকানন্দ মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসতো, বিচার বিশ্লেষণ ছাড়াই। আমরা তো বিবেকানন্দকে তখন জানতাম না, কিন্তু বিবেকানন্দ একটা ফিলোসফি যেটা প্রাণে টাচ করে, সেটা নিষ্পাপভাবে সেটা বলতাম। কারণ আমরা তো আধ্যাত্মিক জগৎ, ইসকন একটা আধ্যাত্মিক জগতের কথা বলছে, ধর্মীয় জগতের একটা প্রতিষ্ঠান। সুতরাং স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ মিশন একটা প্রতিষ্ঠান আধ্যাত্মিক। তখন তো আর এই বিভাজন জানি না, যেটা ইসকন আলাদা, রামকৃষ্ণ মিশন আলাদা, এরকম কিছু এটাগুলো ভাবতাম না। ভাবতাম একই জগতের, আমাদের সব আধ্যাত্মিক জগতের চেতনার কথা বলছে, সব আধ্যাত্মিকতার কথা বলছে। কিন্তু যখন আস্তে 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 দেখি, যখন আমি স্বামীজির কথা বলছি তখন অনেকে বিরোধ করছেন। কেউ কেউ বলছেন, ওখানকার প্রভু বলছেন যে এখানে কিন্তু স্বামীজির ফিলোসফি চলে না। আমি বললাম কেন? না না, এখানে স্বামীজির ফিলোসফি চলে না, আমাদের এখানে একমাত্র ইসকন প্রতিষ্ঠাতা যিনি, তারই ফিলোসফি চলে। গীতার ফিলোসফি চলে, ভাগবতীয় সিদ্ধান্ত চলে, ভাগবত একমাত্র গ্রন্থ, এই সিদ্ধান্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্তের উপর আর কিছু চলে না। এটা গৌড়ীয় বৈষ্ণবদেরও সিদ্ধান্ত। এই জন্য অন্য অন্য শাস্ত্রাদিকে তারা বিশেষভাবে গুরুত্ব দেন না, কারণ অন্য অন্য শাস্ত্রের গুরুত্ব দিতে গেলে তখন ভাগবতীয় যে সিদ্ধান্তের তারা যেটা মানেন, সেই মানামানির জায়গাটা হানাহানিতে পৌঁছায়। ঠিক আছে? শৈব পুরাণে শিবকে ভগবান শিব বলা হয়েছে, বিষ্ণু পুরাণে বিষ্ণু বা নারায়ণকে ভগবান বলা হয়েছে, কালিকা পুরাণ অনুসারে মা কালীকে ভগবতী বলা হয়েছে, মানে সর্বেশ্বরী বলা হয়েছে। ব্রহ্মপুরাণ সিদ্ধান্ত অনুসারে সেখানে ব্রহ্মাকেও শ্রেষ্ঠ। অবশ্য তার সাথে কম্পিটিশনটা প্রাচীন কাল থেকে অনেকটা কমে গেছে, অভিশাপ পেয়ে তাকে ছোট করে রাখা হয়েছে, মুন্ডু হুন্ডু কেটে দিয়েছে। এখন শুধু লড়াইটা চলছে শিব আর কৃষ্ণের ভেতর, মাঝখানে মা কালী একটু মাঝে মাঝে গজিয়ে ওঠে। ঠিক আছে, এইসব ব্যাপার নেই। এমন হঠাৎ করে রামকৃষ্ণ দেব এই চৈতন্যদেবের পরে সে একটু কালী কালী করেছে, অদ্ভুত ব্যাপার। কালী আবার কোথার থেকে গজিয়ে উঠল? অনেকের ধারণা কালী তো কালী, বৈষ্ণবী। সুতরাং তিনি কিছুই জানেন না। শিব যা যতটুকু জানে, কালী তো একেবারেই কিছুই জানে না। যা জানার একমাত্র বৈষ্ণবগণই জানে, এই সিদ্ধান্তে তারা বিশ্বাস। এরকম আমি বহু জায়গার, আমি গৌড়ীয় মঠ সেখানে 1 বছর কাটিয়েছি ব্রহ্মচারী অবস্থায়, নবদ্বীপ এরিয়াতে, বলছি না নাম। যাই হোক, তাদের সিদ্ধান্তটা জানে। ইসকন প্রতিষ্ঠাতার গুরু ভাই, তিনিও খুব নামী ব্যক্তি ছিলেন, তারও ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। যাই হোক, তো তখন আমি এইসব ফিলোসফিক্যাল ব্যাপার, এইসব সঙ্গীতগুলো গান গাওয়া, গাইতাম। তো অনেক প্রভুগণ এরা বলতেন যে আপনি এগুলো করবেন না, কারণ এখানে এই গানগুলো গাওয়াটা ঠিক না। আমি তখন অবাক হয়ে যেতাম, কেন? এরা আমাকে ভালোবাসে, এদের সাথে মিশছি, অথচ এই দর্শন, এই সঙ্গীতকে তারা পছন্দ। রবীন্দ্রনাথের ফিলোসফিটা কোথায় সমস্যা? নজরুলের মোরা 8 জনমে হংস মিথুনও ছিলাম, এই লাইনের ব্যাখ্যা করার ক্ষমতা কার আছে? মোরা 8 জনমে হংস মিথুনও ছিলাম, এ কোথাকার কোন বেদান্তের কথা বলার ঠিক আছে এটা? রবীন্দ্রনাথ 17 বছর বাড়ি বসে শুধু বেদান্ত অধ্যয়ন করেছেন, ঘরে আটকে রেখেছিলেন। এই জন্য ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু বেদান্ত অধ্যয়ন করেছিলেন। তা রবীন্দ্রনাথের মুখ থেকে, লেখনী থেকে যেটা বেরিয়ে এসেছে সেটা বৈদান্তিক ফিলোসফি, বেদের কথা, বেদান্তের কথা, শ্রুতির কথা, স্মৃতির কথা, পুরাণের কথা।
আলাদা তো কিছু রবীন্দ্রনাথ আবিষ্কার করতে পারেন না। রবীন্দ্রনাথ নট গড, তিনি আলাদা কিছু আবিষ্কার করতে পারেন না। হয়তো ফিলোসফিক্যাল কোথাও কোথাও ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, সেটা নিয়ে আমার বিতর্ক নয়, কিন্তু ম্যাক্সিমাম রবীন্দ্র ফিলোসফি যদি আমরা দেখি, রবীন্দ্রিক ফিলোসফি, সেখানে কিন্তু অদ্ভুত বৈদান্তিক তত্ত্ব বেরিয়ে এসে যারা রবীন্দ্রিক গবেষক রয়েছেন, গবেষণা করেন, তারা এটা ভালো বলতে পারে। তো যদি এই গানটা সেখানে করা হয় যে একটা গান আছে না যে আমারও পরানো যা চায় তুমি তাই তাই গো, এই সঙ্গীতের মিনিংটা কি, এবং সুরটা, তার যে মিউজিকটা এত সুন্দর, প্রাণকে স্পর্শ করে যাচ্ছে। সমস্যাটা কোথায়? আমি ঈশ্বরের উদ্দেশ্যে আমারও পরানো যা চাই তুমি তাই, তুমি আমার প্রাণে আছো, সমস্যাটা কোথায়? এটা তো শ্রীমদ্ ভাগবত গীতাতেও বলা আছে, হৃদ্দেশে তিষ্ঠাতে অর্জুন, হৃদ্দেশে তিষ্ঠতে, ঈশ্বর হৃদ্দেশে থাকেন। ভগবানকে ঈশ্বর শেষে আলাক বাদ সে পরে হবে, ঈশ্বর কথাটা তো বলা আছে, আত্মারূপে তিনি অবস্থান করছেন অঙ্গুষ্ঠ পরিমাণ স্থানে। বেদান্ত বলছে, কঠোপনিষদ বলছে, এটা তো বেদান্তের কথা। তাহলে রবীন্দ্রনাথ কোথায় ভুল বলে? তো সেই সময় বালক মনে, শৈশব মনে এই ফিলোসফিটা আমি সঙ্গীতের মাধ্যম দিয়ে ওখানে আমার অভ্যেসজাত ক্রিয়ার দ্বারা সেটা প্রয়োগ করতাম। তাদের সাথে আস্তে আস্তে এই টুকটুক বিরোধ হতে লাগলো, এবং সেই দূত নামক সেই চামচা ব্যক্তিটি, সেই প্রভুটি, তিনি কি করতেন? এই সমস্ত ব্যাপারগুলো ঘটতো, এসবগুলো দেখতো সারাদিন ধরে, উনি এগুলো গিয়ে ইনচার্জের কাছে নালিশ করতেন যে এই সমস্তগুলো এই ছেলেটি এসে, এই প্রভুটি এগুলো করছেন। ইতিমধ্যে একটা ছেলে ওখানে প্রবেশ করে, তিনি ইস্কনের দীক্ষিত ব্রহ্মচারী গৈরিক বসন পেয়েছেন। সে ভালো সঙ্গীত পরিবেশন করতে পারত এবং ভালো কথারও ছিল। ছেলেটি যুবক, 28 বয়স তখন ওর, 28 থেকে 29, পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে, তারপরে ব্রহ্মচারী হয়েছে 8 থেকে 10 বছর, তখন ব্রহ্মচারী হয়ে গেছে 8 থেকে 10 বছর, ইস্কনের দীক্ষিত। তো বেশ আমাদের সঙ্গে ভালো সম্পৃক্ততা। একটা সময় ওই ছেলেটি আশ্রম বা মন্দিরের পাশাপাশি একটা গ্রাম ছিল, সেই গ্রামের বিকেলবেলায় পায়চারি করতে করতে ও যেত জব করতে করতে, ঠিক আছে। তো ওখানকার একটা পাড়া প্রতিবেশী একটা মেয়ের সঙ্গে ওর আলাপ হয়, ইয়াং এবং সুন্দরী। তো যেভাবে হোক সে কখনো ওই মন্দিরে পাশে থাকা সত্ত্বেও সে কখনো ইস্কনে আসেনি। যেভাবে হোক সে মেয়েটাকে কনসালটেশনের মাধ্যম দিয়ে, কাউন্সিলিং করে, যেভাবে হোক, যেটা ওদের যে টেন্ডেন্সি থাকে, ছেলেটি বুঝিয়ে বাজিয়ে যেটা হোক, ও কিছুদিন বাদে দেখা যায় সেই মেয়েটি মন্দিরে আরতির সময় যাতায়াত করছে। ও যখন আরতির সময়কালীন ওই মেয়েটি আসে, তখন ওই মেয়েটির সাথে ও 2-5 মিনিট কথাবার্তা বলে। এটা নিয়ে আবার অনেক সমালোচনা শুরু হল। বিশেষভাবে এই জিনিসটি ইনচার্জের কানে দেওয়া হলো। ইনচার্জ এই বিষয়টি জানার পরে সেই ছেলেটিকে ভীষণভাবে অপমান এবং অপদস্থ করে। হ্যাঁ, এসব চলবে না, এসব কি, কোথার থেকে কী ব্যাপার, বেশ একটা চলছে। তারপরে এই ব্রহ্মচারীটি আমাদের সঙ্গে আলোচনা করতেন, দেখুন আমার মেয়েটির সাথে কোনো বাজে সম্পর্ক নেই, আমি এটা এই টেন্ডেন্সি নিয়ে আমি করিনি, মেয়েটি আধ্যাত্মিক ছিল না, আমি সেটাকে কনভার্ট করে, যেভাবে কনসাল্ট করে আমি এই জায়গাটা নিয়ে আসার চেষ্টা করছি মাত্র, আর কিছুই না। কিন্তু আমাকে যেভাবে উনি ফোর্স করছেন এই ইনচার্জ, এটা কি ঠিক হচ্ছে? তখন আমি তো বালকপন, তখন আমি এসব জানতাম না, ক্রিটিক্যাল জিনিসটা আমার জানা ছিল না। আমি তখন সরাসরি বলে দিচ্ছি যে প্রভু এরকম কেন হবে, না না এটা তো ঠিক নয়, আপনাকে কেন বাজে কথা বলবে? তো বলছে জানেন কি না, ওই দূত নামক ব্যক্তিটি, যিনি সব কিছু কানাঘুষিটা যেটা ওনার কানে প্রবেশ করিয়ে দেন, খুব বাজে বাজে আমার নামে কথা ছড়িয়ে দিচ্ছে। ইনচার্জ তাতে বিরক্ত হয়েছে এবং আমাকে অপমান করছেন, আমাকে আশ্রম থেকে বেরিয়েও যেতে বলছেন। একটা পর্যায়ে যখন এটা হচ্ছে, তখন আমি বললাম যে না 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 এটা ঠিক নয়, আপনি বলবেন এটা ঠিক হচ্ছে না। বেশ, কে বলেছে এটা, এরকমভাবে জিজ্ঞাসা করবেন আপনি। এই ব্রহ্মচারীকে আমি শিখিয়ে দিতাম। তারপরে একটা পর্যায়ে গিয়ে এভাবে চলতে 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 একটা সময় দেখা গেল যে ওই ব্রহ্মচারীকে বলছে যে ওই মেয়েটির সঙ্গে বাজে সম্পর্ক, হ্যাঁ এরকম কিছু করছে, এগুলো ব্যভিচার, এগুলো ধরে ঠিক নয়। তো একটা পর্যায়ে ওই ছেলেটিকে খাওয়ার সময় খেতে বসেছে, প্রসাদ পেতে বসছে, আমরা সবাই মিলে বসেছি, বেশ কয়েকজন, আমরা 5 থেকে 6 জন বসতাম। তার ভেতরে 2 জন মাতাজি ছিল অল্প বয়স্কা, যারা গৃহিণী ছিলেন, রান্নাবান্না করে প্রসাদ দিতে সন্ধ্যের সময় চলে যেত। একটা পর্যায়ে তখন ওই দিন যেদিন আমরা খেতে বসেছি, তো তখন দেখি কি ইনচার্জ এসে ছেলেটিকে একটা অফসিন ল্যাঙ্গুয়েজ বলল, আমি এই মুহূর্তে মুখে সেটা বলতে পারছি না, অমুকের বাচ্চা, ঠিক আছে, বেরিয়ে যা। তখন 2 থেকে 3 মুঠো হয়তো গালে প্রসাদ গ্রাসটা দিয়েছে সবে, তখনই এই সমস্ত একটা অফসিন ল্যাঙ্গুয়েজ সবার সামনে অপমান করে সবাই আমরা স্তম্ভিত হয়ে গেছি, কী বাক্য প্রয়োগ করলেন। এটা দেখে আমি তাকিয়ে পড়েছিলাম।
কারণ এর আগে আমার জীবনের একটা যুদ্ধ আমি করে এসেছি, তো আমি জানি। ঠিক আছে, আমি আন্দোলন করে এসেছি আমার জীবনের ছোট্ট সময় থেকে। তো আমি বললাম, এটা কি হলো? প্রসাদ পাওয়ার সময়, খাওয়ার সময় মিনিমাম হাজার অপরাধ করুক, খাওয়ার সময় অন্তত বাজে কথাটা বলা উচিত না। খাওয়া হয়ে যাক, তারপরে যদি কিছু বলা থাকে অফিসিয়ালি তাকে নিবৃত্তে ডেকে বের করে দিক, নো প্রবলেম। আর এইসব নিয়ে আমাদের মাথা ব্যথার কিছু নেই, সেটা তারাই বুঝবে। তখন এইটা আমি সেন্টিমেন্টে নিয়েছিলাম যে এটা ঠিক হলো না, খাওয়ার সময় কেন তারপরে অমুকের বাচ্চা, এটা বলা ঠিক নয়। এটা আমি বলে ফেলেছিলাম বাইরে। এই বলাতে ওনার যে দূত ছিল, ইনচার্জের যে দূত ছিল, যে সার্ভেন্ট ছিল, তিনি আবার এটাকে বেশ ভালো করে মাল মশলা মাখিয়েছেন। যেই ছেলেটি সব থেকে আন্দোলন করছে, বিদ্রোহ করছে, নানান কিছু, এরা সবাই মিলে, বিশেষভাবে এই ছেলেটি, মানে আমার কথা। তখন উনি অফিসে আমাকে ডেকেছিলেন। কি ব্যাপার, এই তুই কী সব বলছিস রে? মন্দিরের বিরুদ্ধে নাকি বৃদ্ধাচরণ করছিস, বিদ্রোহ করছিস, আর অনেক ধরনের ফিলোসফি দিচ্ছিস, তোর এই সমস্ত ফিলোসফি এখানে চলবে না। বললাম যে প্রভু, আমি আমি কি ফিলোসফি দিচ্ছি? আমি তো কোনো ফিলোসফি জানি না, আমি কি ফিলোসফি দেবো? আমি আপনার কোনো প্রতিষ্ঠানের কোনো বিরুদ্ধে আমি কোনো কথা বলি না। আর আপনি আমাকে বলুন, আপনাকে কে বলেছে এই সমস্ত আমার বিরুদ্ধে? যদি সেটা সত্যিই হয়, তাহলে যে ব্যক্তিটি আপনি নিশ্চিত আপনি সামনাসামনি শোনেননি আমার, আপনি পেছন থেকে কেউ না কেউ কিছু বলেছে, আপনি শুনেছেন পেছন থেকে, তাকে আপনি ডাকুন। যদি আপনি বিচার করেন তাহলে তাকে সামনে ডাকুন। হ্যাঁ, আপনি যদি বিচারই করতে চান, আমি যদি অপরাধ করে থাকি আমি মেনে নেব, কিন্তু যে ব্যক্তি বলেছে তাকে সামনে ডাকুন। আমি একদম অফিসিয়ালি, একদম স্ট্রেট বললাম যে আপনি তাকে সামনে ডেকে নিয়ে আসুন। তাহলে তাকে সামনে ডেকে নিয়ে আসতে হবে কেন? কি এমন হয়েছে তুমি যে তাকে ডেকে নিয়ে আসতে হবে, তারপরে আমাকে কথা শুনতে হবে? আমি বললাম, না প্রভু, ভুল হচ্ছে। আপনার একজন বক্তব্য আপনাকে বলেছে, এবার আপনি আমার বক্তব্য তার সামনাসামনি মুখবলা হবে, মৌখিকভাবে সেটাকে শুনতে হবে, ফেস টু ফেস, তবেই না আপনি জাস্টিসটা ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারবেন। এতে উনি সেন্টিমেন্টে নিয়ে নিলেন, এটা ওনার সেন্টিমেন্ট হয়ে গেল। হ্যাঁ, এত বড় কথা, এই সমস্ত করলে মন্দিরে থাকা চলবে না, যাও, যা বেরিয়ে। হ্যাঁ, আমি বললাম, প্রভু এটা কিন্তু ঠিক হলো না। ঠিক হয়েছে কি না হয়েছে বুঝবে, এই ধরনের কথা যেন আর কখনো শুনে, তাহলে কিন্তু মন্দির থেকে বের করে দেবো ঘাট ধরে। এরকম একটা বেশ একটা সবসময় একটা রুক্ষতা ছিল। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলো। তো একটা পর্যায়ে সেই ব্রহ্মচারীটিকে নিয়ে, মূল কেন্দ্র ছিল সেই ব্রহ্মচারীকে এতটা অপদস্থ করার পরে গিয়েও আবার ভীষণভাবে অপমান করেছিল, সেটা আমার চোখের সামনে খানিকটা ঘটেছিল। ফলে এইবার তখন আমি ওই প্রভুটিকে বলেছিলাম যে প্রভু, আপনাকে এত সব কিছু বলছে, মিথ্যাচার করছে, আপনি কিছু বলছেন না। তখন বলছে, দেখুন আমি কি বলবো, উনি ইনচার্জ, আমিও 10 বছর হয়েছে ব্রহ্মচারী আছি। হ্যাঁ, আমরাও তো ভালো মন্দ জানি, শিখেছি কোথার থেকে, আমরা তো ইস্কনের প্রতিষ্ঠানেরই আমরা দীক্ষিত, আমরা জানি না আমরা ব্রহ্মচারী। তো এই পর্যায়ে চলতে চলতে হঠাৎ একদিন দেখি কি, রাত্রিতে সবাই তো প্রায় 9টা থেকে 10টার ভিতরে সবাই ঘুমিয়ে পড়তো, আমি একমাত্র ছিলাম রাত্রি 11টা থেকে 12টা, 12:30 জেগে থাকতাম, আমি পড়াশুনো করতাম। এবার হঠাৎ একদিন রাত্রিতে উঠে দেখি কি, টয়লেটে যাব ঘুমানোর কিছুক্ষণ আগে। তো আমাদের মূল মন্দির থেকে অনেক ব্যাকওয়ার্ডে আমাদের রুম ছিল, একটা বাগানের ভেতরে রুম ছিল। আমরা 2 থেকে 4 মূর্তি ম্যাক্সিমাম ওই মন্দিরে থাকতাম। তখন ওই বেরিয়ে আসবার সময়, টয়লেটে যাওয়ার সময় দেখি কি, যে অফিস ঘর থেকে, মন্দিরের সাথে অ্যাটাচড অফিস ঘর, ঠিক আছে, ওই অফিস ঘর থেকে আলো বেরোচ্ছে, জানলা খোলা, নিভৃত রজনী, 12টা থেকে 12:30 তখন বাজে। ঠিক আছে, আমি তখন বলছি কী ব্যাপার হলো, কোনো কারণ অফিসিয়ালি লাইটটা জ্বলছে কি? তাই আমি একটু এগিয়ে যাই। তো জানলার কাছাকাছি যেতেই আমি একটু হোঁচট খাওয়ার মতো দেখি কি, একজন ভদ্রমহিলা মাতাজি, যিনি আমাদের সুপরিচিত, অল্প বয়স্কা, তখন ওনার বয়স তখন 30+ হবে এরকম। তো উনি ইস্কনেরই দীক্ষিত, ওই মন্দিরের। তো তখন আমি দেখছি কি উনি হাসছেন, আমি থমকে গেলাম। জানলা থেকে 1 থেকে 2 হাত ডিস্টেন্স, কান লাগিয়ে তো শোনাটা অভদ্রতা দেখায়, ব্যাপারটা কী হলো? তো তখন দেখছি উনি বেশ মৃদুভাবে আসছেন, বেশ একটা ওনার আউটলুক বা ওনার যে গেট আপটা, সেটা সম্পূর্ণ একটা, আমার কাছে মনে হলো একটা রোমান্টিকতা কাজ করছে, এরকম একটা ব্যাপার। তারপরে আমি প্রভুটাকে, ইনচার্জ যিনি আছেন, তাকেও দেখলাম, তিনিও বেশ একটা রোমাঞ্চকর, কী এমন একটা কথোপকথন হচ্ছে যেটা অস্পষ্ট, কোনো কথা শোনা গেল না, কিন্তু অদ্ভুত একটা হাস্য বিনিময় হচ্ছে, এক অদ্ভুত রোমাঞ্চকর একটা অবস্থা চলছে। কিন্তু সেই স্ত্রী, সেই মাতাজিটি, আমি বলবো না তিনি খারাপ ছিলেন। আমি যে ইনচার্জ,
এর কথা বলছি, তিনি যে খারাপ ছিলেন সেটাও বলছি না, কিন্তু প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় আর বিধিসম্মত যে নিয়মকানুন উনি ওখানে প্রয়োগ করছেন, ইতিমধ্যে যে ব্রহ্মচারীটিকে নিয়ে কথা বলছেন, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে সেই ল সাপেক্ষে যদি চিন্তা করা হয়, তাহলে দেখা যাবে রাত্রি 12:30, 12টা বা 12:30টার সময় নিভৃত সেখানে অফিসিয়ালি এবং মন্দিরে তখন কেউ থাকে না। 2 থেকে 4 মূর্তি থাকে, তারা তাদের রুমে আছে অনেক ব্যাকওয়ার্ডে, ওনার রুম আলাদা, ওটা তো অফিসিয়াল। একটা পার্সোনাল অফিসে বসে, যেখানে পুরো মেইন গেট লক হয়ে গেছে, 9:30টার দিকে মেইন গেট লক হয়ে যায় পূর্ণরূপে, সেখানে আর বাইরের কোনো লোক প্রবেশ করতে পারে না বা না বাইরে যেতে পারে। তো তিনি এই সময়টা কি এমন কথা বলছেন এবং এই রাত্রিতে হাসিটা কেন পেতে পারে? এবং সেখানে একমাত্র সিঙ্গেল একজন ভদ্রমহিলা রয়েছে, একজন সিঙ্গেল একজন পুরুষ ব্রহ্মচারী প্রভু রয়েছে, যিনি ইনচার্জ ওই প্রতিষ্ঠানে। তো আমি এটা নিয়ে মাথা ব্যথা করি না, আমার ঠিক আছে, ওকে, নো প্রবলেম, হতেই পারে। কি হয়েছে এটা আমি জানি না। তারপরে গিয়ে যখন ওই ব্রহ্মচারীকে, তখনও পর্যন্ত ওকে নিয়ে ভীষণ ওখানে আলোড়ন সৃষ্টি হয়েছিল। তারপরে আরও অনেক ঘটনা ঘটেছিল, অনেকের সাথে ওই ইনচার্জ, ওখানে যারা কর্মী ছিলেন তাদের সাথে কিছু কিছু মানুষের সাথে বেতন পয়সা কড়ি কম দেওয়াতে এবং অনেকের কাছ থেকে বের করে দিতেন। ওই দূত, ওই চামচাটির কথা শুনে অনেককেই নিরপরাধ থাকা সত্ত্বেও বের করে দিয়েছে। ফলে এইসব নিয়ে বেশ একটা আলোড়ন হচ্ছে, ওই ব্রহ্মচারীটিকে নিয়েও আলোড়ন হচ্ছে। তখন আমি বললাম যে, ব্রহ্মচারীজি, আপনি একটা কাজ করুন প্রভু, আপনাকে বলছে এই মেয়েটিকে নিয়ে আপনাকে একটা বাজে অধ্যায়, কলঙ্কিত একটা অধ্যায় তৈরি করার চেষ্টা করছেন, বারবার আপনাকে অফেন্সিভ কথাবার্তা বলছেন, হ্যাঁ, নেগেটিভ কথা বলছেন, ওই মেয়েটিকে জড়িয়ে ভীষণ এলাকায় ছড়িয়েও পড়েছিল, এমন একটা পরিস্থিতিতে গেছে। তো আমি বললাম, তাহলে একটা কাজ করবেন, আপনার ইনচার্জ যখন আপনার পেছনে আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছে, তাহলে আপনার ইনচার্জকে একটা জিজ্ঞাসা করবেন। বলে, কী প্রভু? আমি বললাম যে, আপনি বলবেন আমার বয়স তো 28, যুবক বয়স, এই বয়সে আমাদের প্রবৃত্তি কাজ করাতে অপরাধ নেই, কিন্তু 50-60 বছর, 55 বছর বয়সে, 50 বছর বয়সে এসে রাত্রি 12:30টার সময় পরের স্ত্রী, সেই মন্দিরে আর কেউ নেই, সে অফিসে আর কেউ নেই, 12:30টার সময় নিভৃতে অফিসিয়ালি বসে কি এমন হাস্যরসের কথা চলছে, এটা কি শোভা পায়? এটা কি মানায়? যুবক বয়সে এটা মানায়? তো এই কথাটা আপনি বলবেন। এটা আমি বলে ফেলেছিলাম মুখ ফসকে। তখন এই কথাটি যে কোনোভাবে ছড়িয়ে গিয়ে ওই চামচাটির মাধ্যম দিয়ে ওনার কানে আবার এটা পৌঁছায়, কিন্তু এটা এমনভাবে মশলা মাখানো হয়েছিল যেটা সম্পূর্ণ একটা বাজে জায়গায় চলে গেছিল। সঙ্গে সঙ্গে আমাকে পরের দিন আমাকে ডাকা হয়েছিল, সেটা প্রায় 1 বছরের কাছাকাছি সময় যখন চলে যাচ্ছে, সেই সময় আমাকে ডেকেছিল। অফিসিয়ালি ডাকার পরে তখন আমাকে বলছেন যে, কিরে, তুই কি সমস্ত বাজে কথা বলছিস? আমি বললাম, না প্রভু, আমি কোনো বাজে কথা বলি না। আমি ওই ব্রহ্মচারীটি সম্পর্কে অনেক আলোড়ন হচ্ছে, সেই বিষয় নিয়ে কিছু গুটি কয়েক কথা বলেছি, তার ভেতরে আমি এই কথাটা বলেছিলাম। কিন্তু এর বাকিটা আপনাকে যা কিছু বলেছে, তখন ওই ইনচার্জ চিন্তা করলেন, এ তো মারাত্মক সত্য কথা বলে, এটা তো খুব খারাপ জায়গায় যাবে, সুতরাং একে বের করতে হবে। যেটাই হোক না কেন, ওনার মস্তিষ্কে কী খেলেছিল, তখন ওই ইনচার্জ আমাকে বললেন, বেরিয়ে যা। তাই আমি বললাম, আপনি আমাকে বেরিয়ে যেতে বলবেন কি? সঙ্গে সঙ্গে আমার ব্রেন এটা এসেছিলো, কারণ আমাকে কেউ ডমিনেট করবে এটা আমি তখনও মানতাম না, কারণ আপনিও যা আমিও তাই, আত্মা আত্মা হতা হয়। আপনি এমন কোন মহাপুরুষে? তো তখন আমি বললাম যে, আমাকে যখন বলছে, বেশ অপমানসূচকভাবে বললেন, লোটাপোটা নিয়ে যা আছে বেরিয়ে যা। দেখুন প্রভু, এখানে কিন্তু আমি রয়েছি দীর্ঘ 1 বছর, আমি কিন্তু একটা গামছা পর্যন্ত এখান থেকে পাইনি, আমি চাইও নি। আমি নিভৃতে 12টা ঘন্টা, 8টা ঘন্টা থেকে 10 ঘন্টা কন্টিনিউ কিন্তু আমার জীবনে কিন্তু কোদাল কলম ছাড়া কোদাল কোনো দিন ধরিনি, কিন্তু আলু পটল বেগুন কিন্তু এখানে এসে চিনেছে, কিন্তু বলতে পারবেন না যে আমি এখানে কোনো কিছু দাবি নিয়ে এখানে বসে আছি। ওই একটা ধুতি, পুরনো ধুতি দিয়েছিল, সেটা পরেই আমি কিন্তু প্রত্যেক দিন এই মন্দিরে অ্যাটেন্ড করে থাকি, খাই। একটা ধুতি পরে কোনো দিন হয় কোনো দিন? অথচ আমি পরিষ্কার পরিচ্ছন্ন, জব টব যা কিছু একটা কাপড়েই করে, আমি কিন্তু এখান থেকে কিছু পাইনি। আপনাকে আপনি বলতে পারবেন? আপনার সাথে তো আমার কোনো বিরোধ নেই তো, কিন্তু যারা আপনাকে যেটা বলেছে তাকে আপনি সামনে ডাকুন। তো আরও সেন্টিমেন্টে নিয়েছিলেন, তখন বলছে, বেরিয়ে যা, তুই এখানে থাকা যাবে না, এখানে বিবেকানন্দের ফিলোসফি, এখানে তোমার ফিলোসফি, এখানে অমুকের ফিলোসফি, আমি অনেক কিছু কানে এসছে, এসব ফিলোসফি এখানে চলবে না, একমাত্র ইসকনের ফিলোসফি চলবে, এভাবে। তখন আমি বললাম, না, আমাকে বলছে 7 দিনের ভেতরে বেরিয়ে যাবে, আমাকে এটা বলেছেন 7 দিনের ভেতরে বেরিয়ে যাবে। না, দূর, আপনি 7 দিনের সময় দিচ্ছেন,
থোড়ি আমি রেডি হয়ে বসে আছি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, আসলে আমি কিন্তু রেডি ছিলাম না। যখন দেখলাম যে আমার সাথে ভীষণভাবে তেতলামি করছে এবং ভীষণ বাজে বিহেভ করছে, আমাকে খুলে বলতে পারতেন, আমি তখন বাচ্চা ছেলে, আমার চোখের সামনে অনেক কিছু ঘটেছে, সেটাকে তুমি ক্লারিফাই করতে পারতে, ক্লিয়ার করে দিতে, দেখ এই সময় ঘটনাটা, শান্তই থাকতে হয় বাবা। কিন্তু বারবারই উনি ফোর্স করছেন যে এখান থেকে বের করে দেবো, এসব চলবে না, নানান কিছু এই সমস্ত ব্যাপারটা। তা আমরা তো গৃহত্যাগ করেছি সাধু সন্ত নিজেদেরকে তৈরি করবার জন্য। তো তখন কি হয়েছিল, তখন এটা বলার সঙ্গে সঙ্গে বললাম যে আমিও আপনার 1 সপ্তাহ দূর কি বাদ, আমার সব রেডি রয়েছে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। আপনাকে তাই বলছি আমি। হ্যাঁ, আমি এখানে থোড়ি এখানে থাকার জন্য এসেছি নাকি, থোড়ি এখানে আমি থাকবো, এইভাবে আমি একটু রেগে বলেছিলাম। তখন উনি আরও সেন্টিমেন্টে নিয়েছিলেন, ঠিক আছে, হ্যাঁ থোড়ি আমি এখানে থাকবো। তখন আমি গোয়াতে গ্রাম্য ভাষায় গোয়াতে, ঠিক আছে, যখন মন্দিরের সামনে, আমার তো কিছুই ছিল না, ছোট্ট একটা ব্যাগ ছিল, ওই আমার যা দুটো একটা কাপড়া চোপড়া যা ছিল ওটা নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে, যখন এখানে যে বিগ্রহ ছিল রাধাকৃষ্ণের, বেশ আমার খুব পছন্দের রাধারানীর, তো এখানে প্রণাম করবার সময় আমার চোখ ফেটে জল পড়েছিল। এটা আমি জানি না কেন এসেছিল, ভীষণভাবে পড়ে গেছিলো। তারপরে অনেক মাতাজি ওখানে ছিলেন যারা, ওরা ভীষণ কষ্ট পাচ্ছিলেন যে এ বাবা, এই প্রভু চলে যাবে, কেন চলে যাবে, এরকম ওর সাথে এরকম কেন ব্যবহার করলে, এত ভালো ছেলে এরকম, বা সবাই আমাকে ভালোবাসতেন ওখানে যারা ছিলেন, সবাই ওখানকার মাতাজিরা আমাকে গোপনে ক্ষীর খাওয়াতেন। হ্যাঁ, 2 জন মাতাজি ছিলেন ওখানে ইসকনের দীক্ষিত, তারা এখন মায়াপুরের দিকেই থাকে, গৃহী মানুষ। আমার গোপনে 1 বাটি করে ক্ষীর রেখে দিত, টাটকা ক্ষীর, ওটা কাউকে দিত না, আমাকে, আমি কাজ করতাম গোপনে ডাকতে, এই ওই প্রভুকে একটু ডাকো তো, আমি গোপনে আসতাম, আর ওই মাতাজিরা কী করতো, নাও রান্নাঘরের কিচেনের ভেতরে ডেকে শিগগিরি এটা খেয়ে নাও। তো গোপালের মতো করে আমাকে, আজও আমি বলতে পারবো না তাদের ভালোবাসার ঋণ, তাদের কাছে জানি না আমার এই কথা হয়তো পৌঁছাবে কিনা, কিন্তু ঋণ আমি। তো সেইখানে আমি বেরিয়ে আসার পরে তখন ওরা ভেবেছিল যে এটা খুব খারাপ হয়েছে, তারা নিজেরাও বলেছিল যে এটা খুব খারাপ করলেন ইনচার্জ প্রভু, হ্যাঁ, আমি তার নাম নিচ্ছি না। তো তখন আমি ওখান থেকে বেরিয়ে আসার পরে 1.5-2 মাস পর আমি ওখানে একবার গিয়েছিলাম স্বাভাবিক ড্রেসে, গিয়ে দেখি কি ব্যাসাসনে একজন বসে আছেন, তার চেহারা ছিল, ইনচার্জের চেহারা খুব নাদুস পুদুস অনেক ছিল, আর ওনার ব্যক্তিগত একটা বিজনেস ছিল, তখন শুনেছি যত গেঞ্জি এবং কাপড়া চোপড়া উনি সাপ্লাই দিতেন, ঠিক আছে, একটা ব্যাপার ছিল, যাই হোক ওটা আলোচ্য বিষয় নয়। তো তখন আমি যাওয়ার পরে দেখি কি যে উনি সম্পূর্ণ রোগগ্রস্ত, মৃত্যুমুখে গিয়েছিল, মানে মৃত্যুর মুখোমুখি হয়েছিল, সেখান থেকে ফিরে এসছেন আর কি। তো তখন আমি প্রণাম করে উঠেছি, তখন আমাকে বলছে, হ্যাঁ রে, খুব প্রেম সে ডাক দিলাম, কী রে, আমি তখন দিনের বেলা দেখতে পাচ্ছি না, ব্যাসাসনে বসে আছে একটা মানুষ, এই চোখে দেখতে পাচ্ছি না, বিশ্বাস করতে পারছি না। তখন আমি বললাম, প্রভু আপনি একই হয়ে গেছেন, আমার তো মনে কোনো পাপ নেই। তারপরে বলছে, আর বলিস না, আমি তো বেঁচে ফিরে এসেছি, আমার ল্যান্ড ফোন যেটা, সেটা আমার ধরার ক্ষমতা ছিল না, যাই হোক বেঁচে ফিরে এসেছি, এই অবস্থা। তারপরে উনি ওখান থেকে, ওখানকার স্থানীয় মস্তান যারা ছিলেন, আমি বেরিয়ে আসার 2 থেকে 3 মাস পরে ওনাকে মারধর দিয়ে ওখান থেকে বের করে দিয়েছিল, এই রিপোর্টটা আমার কাছে ভক্ত মাফিক আমি জানি, ঠিক আছে। তারপরে উনি অন্য ইনস্টিটিউটে চলে যান, হয়তো এখন প্রভাবশালী হয়ে আছেন, আরও অনেক প্রভাবশালী। তো সেইভাবে আমি ওখান থেকে অ্যাকচুয়ালি বেরিয়ে এসেছিলাম, ঠিক আছে। এই কথাটা অ্যাকচুয়ালি যে আমাকে কেন ছাড়তে হয়েছিল আর আমি কেন বেরিয়ে এসেছিলাম, এই দুটো কথা এখানে আছে। একটা কথা হচ্ছে যে আমি বেরিয়ে এসেছিলাম এক, আর আমাকে বিতাড়িত করা হয়েছিল এক, এই দুটো কথাই সত্য। সেখানে আমি আরও একটা জিনিস পেয়েছিলাম, যেখানে এখনও অনেকেই জানেন, সেটা হচ্ছে যে রামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদাকে নিয়ে একটা উদ্ধৃতি টিকা আছে, যেটা ইসকন প্রতিষ্ঠাতার বিশেষ উদ্ধৃতি, যা মানে চোখে দেখার মতো নয়, কর্ণে শ্রবণ করার মতো নয়, আর মুখে পড়বার মতো নয়। তো সেটা নিয়ে পরবর্তীতে দেখা যাবে। তো সেইখান থেকেই যদি আজকে তো একটা বিশেষভাবে একটা প্লাবন দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটা ভীষণ বিদ্রোহের একটা প্লাবন এসছে, সবাই নিয়ে এইসব নিয়ে খুব মাতামাতি করছেন, কিন্তু আমি সেই সাপেক্ষে সুর লাগিয়ে এটা বলছি না, আমার ব্যক্তি জীবনের এই অধ্যায়টা ঘটেছিল। কিন্তু দেখছি কি আমি প্রশ্নটা আমার ওমকার গায়ত্রী যে আমার যে লেকচারটা গেছে,
হ্যাঁ, ওমকার গায়ত্রী তত্ত্ব, ব্যাহৃতি তত্ত্ব, ওইখানে দেখছি ওখান থেকে বোধহয় কমেন্টসটা করেছে যে আপনি ইসকন কেন ছাড়লেন। আগেও একজন এরকম বলছেন ইসকন সম্পর্কে, আমার কাছ থেকে অনেকে জানতে চাইছেন অনেক কিছু। কিন্তু আপাতত আমার ইসকন কেন ছাড়াটা, তার ভেতরের যে রহস্য সেটা আমি প্রকাশ করলাম। কিন্তু আমি প্রাতিষ্ঠানিকভাবে কাউকে আঘাত করছি না, আমি আঘাত করছি অপব্যাখ্যা, অপলাভ, অপদর্শন, হ্যাঁ, অপস্মৃতি, হ্যাঁ, এই অপরাধমূলক যে সংস্কৃতি, ব্যভিচারের যে জায়গাটা, আমি সেই জায়গাটাকে ক্লারিফাই করার চেষ্টা করেছি মাত্র, আর কিছুই নয়। জয় মা কালী।